ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আসতে চাই একটা বিষয় নিয়ে, বিশেষ করে এই যুদ্ধের খবর পড়তে যে পাঠকরাও বিরক্ত হন। সেটি হচ্ছে ট্রাম্প একটা দাবি করেন, কিন্তু ইরানের পক্ষ থেকে ঠিক উল্টোটা বলা হয়। আজকেও তাই হলো, জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ট্রাম্পের দাবিগুলো আপনি ট্রাম্প নিজে ছাড়া আর কেউই বিশ্বাস করেন না। কারণ ট্রাম্প এক এক সময় এক এক ধরনের কথা বলে যাচ্ছেন এবং ট্রাম্প ইরানের অনুরোধের কথা বারবার করে বলছেন যে ইরানের সাথে আলোচনা হচ্ছে, ইরানের অনুরোধে আলোচনা হচ্ছে, অথচ এর কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি সাম্প্রতিক সময়ে মানে এর আগেও 17 জুন তারিখে যখন একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হলো পাকিস্তানের মধ্যস্থতায়, এবং সেখানে কাতারও ছিল মধ্যস্থতাকারী দেশ হিসেবে, পরবর্তী সময়ে ট্রাম্প যখন এই এমওইউটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং আবার ইরানের উপর হামলা করলেন, তারপর ফলশ্রুতিতে ইরানও পাল্টা আঘাত করা শুরু করলো। তারপরেও কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আলোচনা শুরু করছি, ইরানের সাথে আলোচনা চলছে। ইরান কিন্তু বরাবরই এই আলোচনার কথাটিকে তারা অগ্রাহ্য করে আসছে, অস্বীকার করে আসছে। এবং নতুন করে তিনি যেটি বলছেন, আপনাদের সংবাদে যেটি প্রচারিত হচ্ছিল, যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই তিনটি দেশের অনুরোধে তিনি হামলা পিছিয়ে দিয়েছেন। এবং সেখানে কিন্তু তিনি আরেকটি কথা বলছেন, ইরানও তাকে অনুরোধ করেছে যেন এই হামলাটিকে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে বিষয়টি কতটুকু হাস্যকর, এটি এটি আসলে আমার মনে হয় যে কেউ বুঝতে পারবে। এর মধ্য দিয়ে ট্রাম্প যে তার দেউলিয়াত্ব সেটিকেই যেন বারবার প্রকাশ করে যাচ্ছেন। এবং এর মধ্য দিয়ে আরেকটি বিষয় যেটি বোঝাই যাচ্ছে, যে ইরানের তরফ থেকে তো কোনো ধরনের অনুরোধ ডোনাল্ড ট্রাম্পকে করা হয়নি। উপরন্তু আমরা যেটি দেখেছি সাম্প্রতিক সময়ে, ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে ইউএস বেস গুলো আছে সেইখানে তারা হামলা করেছে এবং হামলা করে তারা পাল্টা জবাব দিয়েছে। অন্যদিকে আমরা এটিও দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এখন বলা হচ্ছে যে তারা যে নতুন করে আবার হামলা শুরু করেছে, হামলা শুরু করার পরে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সহ যে রসদগুলো রয়েছে, যুদ্ধাস্ত্রগুলো যেগুলো রয়েছে, সেগুলো ঘাটতি পড়ে গেছে বলে তিনি কিন্তু একতরফা ভাবে এই যুদ্ধ থেকে তিনি বলেছেন যে আপাতত যুদ্ধবিরতি। তিনি নিজেই যুদ্ধ শুরু করেন, তিনি নিজেই বিরতি দিচ্ছেন, তিনি নিজেই বলছেন আলোচনা চলছে, আবার তিনি নিজেই বলছে আলোচনা। জি। তিনি যে কথাটি বলেছেন অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত বাজে কথা বলেছেন, সেটি হচ্ছে যে শিরোচ্ছেদ করার আগে ইরানকে সর্বশেষ সুযোগ দেওয়া হলো আলোচনায়। না, কিন্তু ডক্টর আলম, সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট যেসব দেশের কথা বলেছেন, ইরানের সাথে তো তাদের আসলে কূটনৈতিক আলোচনা চলে, বোঝাপড়ার বিভিন্ন সম্পর্ক রয়েছে, যদিও সেসব বেজে হামলা হচ্ছে। কিন্তু ইরান যেটি বলছে সেটি কি আসলে পুরোটাই বিশ্বাসযোগ্য? ইরান যে কথাটি বলছে সেটি একদম খুব একটু অবিশ্বাস করার কোনো কারণ নেই। কেননা ইরান যদি আলোচনা করে, আমরা যেটা দেখেছি এর আগেও ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো ধরনের আলোচনায় আগ্রহ দেখায়নি। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সরাসরি আলোচনায় আগ্রহ দেখানো হয়েছিল। জেডি ভেন্স যখন পাকিস্তান সফর করেছিলেন, তখনও কিন্তু জেডি ভেন্সের পক্ষ থেকে কিন্তু ইরানের সাথে সরাসরি বসার একটি আগ্রহ ছিল। কিন্তু আমরা যেটি দেখলাম, ইরানের প্রতিনিধি দলে ছিলেন বাগের গালিফাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা কিন্তু সরাসরি তখন বলে দিয়েছিলেন যে সরাসরি তারা মার্কিন প্রতিনিধির সাথে আলোচনা করবেন না, বরং পাকিস্তান এবং কাতারের মাধ্যমে বার্তা আদান প্রদান চলবে। এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম, একবার তাদের মধ্যে শুধু দেখা হয়েছিল, সেটি সম্ভবত কাতার। কিন্তু সেইটি থেকে যেটি বোঝা যাচ্ছে যে ইরানের দিক থেকে নিজের যে উদ্যোগে আলোচনা চালানো বা আলোচনা করতে চাওয়া, সেটির কোনো বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি নেই। এবং আরেকটি বিষয় যেটি বলা যায় সেটি হচ্ছে, ইরান যে বিষয়টি এখন খুব ভালো করেই জানে এবং যেটি সবাইকেই তারা অনেকটা বিশ্বাস করাতে সক্ষম হয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি করছে, সমঝোতা স্মারক করছে, কিন্তু যুক্তরাষ্ট্রই কিন্তু এই চুক্তি বল বা বলবৎ থাকা অবস্থায়, এমনকি আলোচনা চলমান থাকা অবস্থায় কিন্তু ইরানের উপর হামলা করছে। সুতরাং এই জি। সবকিছু কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে তিনি বলেছেন এক কথা, কিন্তু করেছেন আরেকটি জিনিস, যেটি ইরানের ক্ষেত্রে কিন্তু এখন সেরকম ভাবে দেখা যায়নি বলে ইরানের যে দাবিটি যেটি আছে জি। সেটি খুব একটি জি। অগ্রাহ্য করা। আরেকটি বিষয়, সেটি হচ্ছে মূলত এখন ইরানের হাতে সবচেয়ে বড় অস্ত্র যেটি হরমুজ প্রণালী, যেটা নিয়ে আমাদের নাগরিক হিসেবে বা আমরা দেশ হিসেবে আমাদেরও সেই জায়গার উদ্বেগের জায়গা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলছে খুব শীঘ্রই হয়তো হরমুজ আবার খোলা সম্ভব। আপনার কি মনে হয়? আমি বুঝি না তিনি কিভাবে হরমুজ খুলে দিবেন। হরমুজ খুলে দেওয়া কি ডোনাল্ড ট্রাম্পের একক ইচ্ছা বা একক কর্তৃত্বের উপর নির্ভর করে? তিনি একদিকে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের যে বন্দরগুলোর উপর বাণিজ্য অবরোধ দিয়ে রাখছেন, আবার অন্যদিকে তিনি বলছেন হরমুজ প্রণালীকে খুলে দিবেন। তিনি কিভাবে খুলে দিবেন? হরমুজ প্রণালীর একাংশে ইরান, আর একাংশে হচ্ছে ওমান। ইরানের অংশটি এখানে বেশি, এবং ইরানের তরফ থেকে সাম্প্রতিক সময়ে যেটি বলা হয়েছে, ওমানের সাথে এটি নিয়ে আলোচনা চলছে।
যেটি বলা হয়েছে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে হলে ইরান যে একবারে সব দেশের জন্য এটি নাকচ করে দিয়েছে তা কিন্তু না, বরং ইরানের অনুমতি সাপেক্ষে এটি চলাচল করা যাবে। সেটি কিন্তু ইরানের পক্ষ থেকে আগেও বলা হয়েছে, কিন্তু এই সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে এই বিষয়টিকে বন্ধ রাখা হয়েছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালী ধরে নিলাম জোরপূর্বক খুলেও দিয়ে ইরানের উপরে ক্ষেপণাস্ত্র হামলা করে বা বোমা হামলা করে, তাহলে তার কনসিকুয়েন্সটা কি হবে? ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালীতে অসংখ্য সামুদ্রিক মাইন পোতা রয়েছে। এই মাইনগুলিকে অপসারণ করবে কারা? মার্কিন যুক্তরাষ্ট্রের এককভাবে এই মাইন অপসারণ করা কি খুব সহজসাধ্য একটি কাজ? একদিক দিয়ে মাইন অপসারণ করতে যাবে, অন্যদিকে ইরানের পক্ষ থেকে যদি আবার পাল্টা হামলা হয়, অন্যদিকে হুতিরা রয়েছে, হরমুজ প্রণালী খুলে দিলে অন্যদিকে বাবেল মানদেব যেটি প্রতিদিন নিয়ন্ত্রণে রয়েছে, যেখান দিয়ে 12% তেল এবং গ্যাস পরিবাহিত হয়, সেটি যদি বন্ধ হয়ে যায়, সেটি একটি বিষয় রয়েছে। সুতরাং শুধু হরমুজ প্রণালী খুলে দেবেন ট্রাম্প, সেটি এককভাবে তিনি বলছেন, আবার বাবেল মানদেব যদি বন্ধ হয়ে যায় সেটিও তিনি খুলে দিবেন। সেগুলো কি খুব সম্ভব বা বিশ্বাসযোগ্য কোনো কথা? আমার কাছে মনে হয় সেরকমটি আসলে ট্রাম্প দাবি করছেন, কিন্তু আমরা এতদিন পর্যন্ত গত 5 মাস সময় দেখেছি ট্রাম্প যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি কথাই যেন তার জন্য বুমেরাং হয়ে। জি, আরেকটি বিষয় সেটা হচ্ছে, যদি একটু প্রথম ধাপের যুদ্ধের সাথে নতুন করে যে আবার শুরু হলো, আবার খানিকটা বিরতি চলছে, একটু যদি তুলনা করি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা কি আরো স্প্রেড আউট হচ্ছে নাকি শেষের দিকে, কি মনে হয়? না, যুদ্ধটি শেষের দিকে না, যুদ্ধটি স্প্রেড আউটই হচ্ছে। কারণ আপনি দেখেন প্রথম ধাপের যুদ্ধটি যেটি ছিল সেখানে মূলত দুটি উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্যটি হচ্ছে ইরানকে পারমাণবিকভাবে নিরস্ত্রীকরণ করা, এবং দ্বিতীয়টি হচ্ছে ইরানের যে ইসলামিক শাসনতান্ত্রিক সরকার সেটিকে উৎখাত করা। তো এখন দ্বিতীয়টির কথা দিয়ে যদি আগে শুরু করি, সেটি হচ্ছে ইরানের যে ইসলামী শাসনতান্ত্রিক সরকার সেটিকে উৎখাত করা সম্ভব হচ্ছে না, সেটি সম্ভবও হবে না। এবং তার পরিবর্তে যাকে ঠিক করা হয়েছিল আহমেদিনেজাদ যদি ধারণা করা হয়, সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। সেটি ধরে নিয়ে হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করার পরে সেটি সম্ভব হচ্ছে না। আর পারমাণবিক নিরস্ত্রীকরণের যে বিষয়টি, সেটি নিয়ে কিন্তু আমরা যেটি দেখলাম আলোচনা কিন্তু কোনো অগ্রগতি এখনো পর্যন্ত অর্জিত হয়নি। ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটি, সেটি চলমান রয়েছে। ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, সেটি নিয়েও কিন্তু কোনো ধরনের সেটেলমেন্টে যাওয়া যায়নি। সুতরাং তিনি যেটি বলছেন যে ইরানের সাথে আলোচনা চলমান রয়েছে এবং একটি চুক্তির খুব কাছাকাছি, যে তিনি আমাকে চুক্তির খুব কাছাকাছি চলে আসছেন, কিভাবে চুক্তি হবে? এই আলোচনা যেখান থেকে যে বিষয়টি নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল সেই জায়গাতেই তো রয়ে গেল। সুতরাং যেটি স্প্রেড আউটের একটি বিষয় যেটি বলা হচ্ছে, সাম্প্রতিক সময় আমরা যেটি দেখলাম সৌদি আরবকে দিয়ে ইয়েমেনে হামলা চালানো হলো, এখানে হুতিরা আবার নতুন করে বিক্ষুব্ধ হয়ে উঠছে। সুতরাং এই অবস্থার মধ্য দিয়ে আমরা যেটি দেখলাম, আমার উপসাগরের বেশ কিছু দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তাদের আস্থা ফিরিয়ে রাখতে চাইছে না। অন্যদিকে ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের অচল অবস্থা সম্পর্কের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, শুল্ক ইম্পোজ নিয়ে, ন্যাটো ইত্যাদি ইস্যু নিয়ে। এবং এখন ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন ইউরোপ এবং চীন রাশিয়ামুখী হয়ে যাচ্ছে। সুতরাং সবকিছু মিলে কিন্তু যুক্তরাষ্ট্র এখানে একটি কঠিন অবস্থা রয়েছে, এবং মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো রয়েছে সেই ঘাটিগুলোকে কেন্দ্র করে একটা অচল অবস্থা, এক জি। ধরনের নিরাপত্তার শঙ্কা থেকে সবকিছু মিলে মনে হয় যেন সামনের দিনগুলিতে এইটি আরো স্প্রেড হচ্ছে, এবং এটি আরো আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রকে একটি পর্যায়ে যদি তাদের নিজেদের থেকে যদি এটিকে বন্ধ করার কোন প্রচেষ্টা লক্ষণীয় না হয়, তাহলে কিন্তু এই যুদ্ধটিকে সহজে দমন করা যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে সরাসরি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম।